শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা রইল। সকলেই আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে আলোচনা করব প্রখ্যাত নাট্যকার, গ্রিক নাট্যকার সফোক্লিসের ইডিপাস নাটকে ট্র্যাজেডি কিভাবে উপস্থাপিত হয়েছে। ট্র্যাজেডি হিসেবে ইডিপাস নাটকের সার্থকতা তোমাদের সাথে সংক্ষেপে তুলে ধরব। তার আগে এটুকু বলতে চাই, অবশ্যই তোমরা বেশি বেশি বই পড়বে। এই ছোট্ট পরিসরের অনলাইন পাঠ কার্যক্রম থেকে খুব বেশি কিছু শেখা যায় না, জানা যায় না। আরও বেশি বিস্তারিত জানতে অবশ্যই তোমরা বেশি বই পড়বে সব সময়। তোমাদের প্রতি এটি আমার আহ্বান থাকলো। যা হোক, ইডিপাস নাটকের রচয়িতা সফোক্লিস, তোমাদের সৈয়দ আলী আহসান অনূদিত ইডিপাস নাটকটি পাঠ হিসাবে অন্তর্ভুক্ত। শুধু সৈয়দ আলী আহসানই নন, এই বাংলা ভাষায় অনেকেই তার এই নাটকটি অনুবাদ করেছেন। শুধু বাংলা ভাষাতেই নয়, পৃথিবীর প্রায় সকল সমৃদ্ধ ভাষাতেই সফোক্লিসের ইডিপাস নাটকটি অনূদিত হয়েছে। কেন অনূদিত হয়েছে এই নাটক পৃথিবীর প্রায় সকল ভাষায়? কারণ এর ভেতরের যে তাৎপর্য, এর যে গুরুত্ব, ইডিপাস নাটকের কাহিনীর যে বহুমুখিতা, যেগুলো মানুষকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে, মানুষকে মুগ্ধ করেছে, মানুষের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করেছে, মানুষের চিন্তা চেতনার নানা শাখা প্রশাখায় অনেক আগ্রহের জন্ম দিয়েছে এই ইডিপাস নাটক। তোমাদের এই কোর্সটির নাম চিরায়ত সাহিত্য। চিরায়ত সাহিত্য বলতে ইংলিশে আমরা বলতে পারি ক্লাসিক লিটারেচার, অর্থাৎ যে সাহিত্যের তাৎপর্য, যে সাহিত্যের আবহ যুগের পর যুগ, যুগের পর যুগ বললে ভুল হবে, শতাব্দীর পর শতাব্দী যে সাহিত্যের তাৎপর্য পৃথিবীতে আলোড়ন তৈরি করে, সেগুলোকে আমরা চিরায়ত সাহিত্য বলতে পারি। ইডিপাসও এরকম একটি সাহিত্য, যেটি রচিত হয়েছিল আজ থেকে আনুমানিক প্রায় 429 খ্রিস্টপূর্বাব্দে। সফোক্লিসের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় আনুমানিক 2500 বছর আগে। অর্থাৎ এই নাটকটি 2500 বছর আগেকার নাটক। সেই সময়ে গ্রিসের অধিবাসীগণ কী ধরনের জীবনযাপন করত, কোন দেবদেবীর তারা আরাধনা করতেন, তাদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসারণা কীরকম ছিল, এমন অনেক কিছুই আমরা ইডিপাস নাটক থেকে জানতে পারি। সেই বিষয়গুলোর চেয়েও আজকে সংক্ষেপে তোমাদের বলবো এই নাটকটি ট্র্যাজেডি হিসেবে কতটুকু সফল, কতটুকু সার্থক। তার আগে বলে নেওয়া যায়, ইডিপাসের এই নাটকটি ট্র্যাজেডি হিসাবে শতভাগই সার্থক, কারণ এটি ট্র্যাজেডি নাটক। আমরা জানি সফোক্লিসের জন্মের কয়েকশো বছর পর বিখ্যাত তাত্ত্বিক অ্যারিস্টটল তিনি পোয়েটিক্স গ্রন্থ রচনা করেন, বাংলাকে যাকে বলি কাব্যতত্ত্ব। সেই কাব্যতত্ত্বে তিনি ট্র্যাজেডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনাতেও তিনি ইডিপাসকে সার্থক ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, অ্যারিস্টটল যখন তার পোয়েটিক্স গ্রন্থ লেখেন, তিনি তার পূর্বসূরিদের যেসব গ্রন্থকে সামনে নিয়ে অ্যারিস্টটল কাব্যতত্ত্ব লিখেছিলেন,
তার মধ্যে সফোক্লিস অন্যতম। আমরা জানি গ্রিক ভাষায় হোমারের মহাকাব্য রচিত হয়েছে, গ্রিক ভাষায় অ্যারিস্টটলের পূর্বেই রচিত হয়েছে শত শত নাটকের গ্রন্থ, কবিতার বই। সেই গ্রন্থগুলো অবলম্বনেই বিশেষত সফোক্লিসের নাটককে সামনে রেখেই অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থ লিখেছেন। অ্যারিস্টটলের ট্র্যাজেডি আলোচনা মূলত তার পূর্বসূরিদের নাটক নিয়ে আলোচনা, বিশেষত সফোক্লিসের নাটক নিয়ে আলোচনা। আর সফোক্লিসের নাটকের মধ্যে ইডিপাস সবচেয়ে খ্যাত, সবচেয়ে বিখ্যাত, কারণের বিয়োগান্তক পরিণতির জন্য, যাকে আমরা ট্র্যাজেডি বলি। আমরা জানি জীবন দুঃখময়, ভয়াবহ রকম বিপর্যয়ের অনেক ঘটনাই মানুষের জীবনে ঘটে থাকে। সেরকম ঘটনায় যারা কবি, সাহিত্যিক, শিল্পী, তারা তাদের শিল্পে স্থান দিয়ে থাকেন। আর একজন সাহিত্যিক যখন সাহিত্য রচনা করেন, সেই সাহিত্য যদি নানা গুণে, নানা চিন্তাধারায় সমৃদ্ধ হয়, তাহলে পরবর্তীতে অনেক সমালোচক সেই সাহিত্য নিয়ে আলোচনা করে থাকেন। ঠিক সেই রকম সফোক্লিসের ইডিপাস নাটকটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অ্যারিস্টটল। শুধু অ্যারিস্টটলই নয়, তারপরে হাজার হাজার সাহিত্য সমালোচক পৃথিবীর নানা ভাষায়, নানা বইয়ের মধ্যে এই ইডিপাস নাটকে কি আছে, এর ট্র্যাজেডির স্বরূপ কি, এর দুঃখের কারণ কি, এগুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংজ্ঞায়নে যে বিষয়গুলো পাই, যে বৈশিষ্ট্যগুলো পাই, সেখানে দেখতে পাই ট্র্যাজেডির ভাষা হতে হবে গুরুগম্ভীর। ট্র্যাজেডিতে এমন একটি ঘটনা থাকতে হবে যা মানুষের মনোযোগ আকর্ষণ করে, দৃষ্টি আকর্ষণ করে, আর সেই ঘটনাটি হতে হবে সম্পূর্ণ ও প্রশস্ত। এই কথাগুলো কিন্তু অ্যারিস্টটল বলছেন ট্র্যাজেডির বৈশিষ্ট্য সম্পর্কে। তিনি আরও বলেছেন, একটা ট্র্যাজেডি নাটকের ভাষা কখনোই সহজ সরল হবে না, মানে হালকা মেজাজের ভাষা হবে না ট্র্যাজেডির ভাষা। ট্র্যাজেডির ভাষাকে হতে হবে গুরুগম্ভীর, ছন্দবদ্ধ এবং অলঙ্কারপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ ভাষা হতে হবে। ট্র্যাজেডিতে কাহিনী বা আখ্যান থাকবে, কিন্তু সেই কাহিনী আখ্যানের আকারে লেখা হবে না, লিখতে হবে নাটকের আকারে, সুসমন্বিতভাবে। আর ট্র্যাজেডিতে যে কাহিনী থাকে, সেই কাহিনী মানুষের মনের মধ্যে এক ধরনের ভয় জাগাবে, আতঙ্ক জাগাবে, করুণা জাগাবে। শুধু ভয় এবং আতঙ্কই জাগাবে না, অ্যারিস্টটল বলেছেন এই ভয় এবং আতঙ্ককে নাটকের শেষ পর্যায়ে এসে দূরও করে দেবে ট্র্যাজেডি, যেটাকে অ্যারিস্টটল বলছেন ক্যাথারসিস। ক্যাথারসিস চিকিৎসা শাস্ত্রে বেশি ব্যবহৃত হয়। চিকিৎসা শাস্ত্রে মানুষের শরীর থেকে দূষিত রক্ত বের করে দিয়ে তার দৈহিক স্বাস্থ্য রক্ষায় সাহায্য করেন। ঠিক একইভাবে ট্র্যাজেডিও মানুষের মন থেকে করুণা এবং ভয় দূর করে মানুষকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে। এরকম একটি বিষয়ের প্রতি অ্যারিস্টটল ইঙ্গিত দিয়েছেন, যেটাকে আমরা বলতে পারি, যেটাকে অ্যারিস্টটল বলেছেন ক্যাথারসিস। গ্রিক ট্র্যাজেডির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেখানে নায়ক থাকবে অত্যন্ত অভিজাত বংশের। সাধারণ মানুষ নায়ক হবে না, তাকে হতে হবে অনেক বড় যোদ্ধা অথবা মহারাজা, রাজপুত্র। এরকম একজন মানুষ হবেন ট্র্যাজেডির নায়ক, যিনি হবেন নানা গুণে গুণান্বিত,
এত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও ট্র্যাজেডির নায়কের জীবনে নেমে আসবে করুণ পরাজয়, ভয়াবহ বিপর্যয়। এর কারণ এই নানা গুণে গুণান্বিত নায়কের চরিত্রে একটি ভুল থাকবে, যে ভুল তাকে ধীরে ধীরে তার বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এই ভুলটিকে বলা হয় হ্যামার্শিয়া। আর এই যে মহানায়ক, যার ধীরে ধীরে পতন নেমে আসবে, এই পতনের পেছনে সেই মহানায়ক বা মহারাজার, যাকে আমরা ট্র্যাজেডির প্রধান চরিত্র বলছি, তার ভূমিকা নাই বললেই চলে। তাহলে কার ভূমিকায় নেমে আসবে তার পরাজয় বা পতন? তার পরাজয় বা পতন নেমে আসবে নিয়তি বা দেবতাদের ভূমিকায়। অর্থাৎ নিয়তি বা ভাগ্যে যা লেখা আছে এবং দেবতারা সেই ট্র্যাজিক নায়কের চরিত্রে যে ভাগ্য লিখে রেখেছেন সেটি ফলবতী হবে। এই সকল বৈশিষ্ট্যগুলোই আমরা সফোক্লিসের ইডিপাস নাটকে দেখতে পাই। সেখানে আমরা দেখি ইডিপাস নাটকের নায়ক ইডিপাস, ইডিপাস শব্দের অর্থ পাপ ফোলা, তার পাটি ছিল ফোলা। আমরা ইডিপাস নাটকে দেখতে পাই ইডিপাসের বাবা রাজা লেয়াস ডেলফিতে অবস্থিত অ্যাপোলো মন্দির থেকে ভবিষ্যৎবাণী বা দৈববাণী পেয়েছিলেন যে তার যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তানের হাতে তার মৃত্যু হবে, আর সেই সন্তান বিয়ে করবে তার মা। কিরকম ভয়াবহ দৈববাণী! রাজা লেয়াস শুনেছিলেন তার যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তান তাকেই হত্যা করবে আর বিয়ে করবে তার স্ত্রীকে, অর্থাৎ সন্তান তার মাকে বিয়ে করবে। এই ঘটনা রাজা শোনার পরে রাজা চেষ্টা করে তার স্ত্রীর সাথে মিলিত না হতে, কিন্তু লেয়াসের স্ত্রী জোকাসটা যে কোনোভাবেই হোক লেয়াসের সাথে মিলিত হয়, এমনকি তাদের একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তান হওয়ার পর রাজা লেয়াস ইডিপাসের পা ছিদ্র করে তাকে মেষপালকের হাতে তুলে দেয়, যেন সে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, এমনকি সেই পুত্রের মৃত্যু হয়। কারণ কে চায় তার পুত্রের হাতে খুন করতে, এমনকি সেই পুত্র পরে বিবাহ করবে তার মাকে। সেজন্যই লেয়াস ইডিপাসকে মেরে ফেলার জন্য মেষপালকের হাতে দেয়। কিন্তু মেষপালক দয়ার বশে অথবা ভাগ্যের বশে যাই হোক, সে পার্শ্ববর্তী রাজ্য কুরিন্থের এক মেষপালক, তার কাছে সেই ইডিপাসকে দিয়ে দেয়। সেই মেষপালক কুরিন্থের রাজা পলিবাস, এমনকি রানী মেরোপি, যাদের কোনো সন্তান নেই, সেই রাজার কাছে ইডিপাসকে পালতে দেয়। ইডিপাস বড় হতে থাকে কুরিন্থের রাজা পলিবাস এবং রানী মেরোপির কাছে, এমনকি তাদেরকেই সে মা বাবা হিসাবে জানত। একসময় ইডিপাস দৈববাণী শুনতে পান যে সে হত্যা করবে তার বাবাকে, এমনকি বিয়ে করবে তার মাকে। এখন ইডিপাস তো জানত তার বাবা হলো কুরিন্থের রাজা পলিবাস এবং মা হলো রানী মেরুপি। তাই সে ভাবল সে তার বাবা পলিবাসকে খুন করবে না, এমনকি মা রানী মেরুপিকেও বিয়ে করতে চায় না। তাই সে রাজ্য থেকে পালিয়ে আসে, অন্য রাজ্যের দিকে যাত্রা শুরু করে, যাতে এই ঘটনার সম্মুখীন হতে না হয়। যাত্রাপথে একদল লোকের সাক্ষাৎ হয়, তাদের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইডিপাস সেই ভ্রমণকারীদেরকে হত্যা করে, এমনকি তার মধ্যে ছিল ইডিপাসের বাবা লেয়াস।
কিন্তু ইডিপাসের সত্যিকার বাবা যে লেয়াস, আর সে যে তাকে হত্যা করল ঘটনাক্রমে, দৈবক্রমে, এই বিষয়টি ইডিপাস তখনও জানত না। পরবর্তীতে সে থিবি রাজ্যে চলে আসে। এই থিবিরই রাজপুত্র ইডিপাস, সত্যিকারের রাজপুত্র। সেখানে এসে দেখে স্ফিংস নামে এক দানব ডাইনি, যে সকল মানুষকে ধাঁধা জিজ্ঞেস করে, ধাঁধার উত্তর না পারলে তাকে সে হত্যা করে। স্ফিংসের ধাঁধা ছিল এমন একটা প্রাণীর নাম বলতে হবে যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, এমনকি বিকেলে 3 পায়ে হাঁটে। জ্ঞানী ইডিপাস, বুদ্ধিমান ইডিপাস স্ফিংসের এই ধাঁধার উত্তর দেয়, যে এই ধাঁধার উত্তর হলো মানুষ। কারণ সে তার শিশু অবস্থায় হামাগুড়ি দিয়ে 2 পা এবং 2 হাতের মাধ্যমে হাঁটে, এটা হলো 4 পা। সে তার যৌবনে, এমনকি সামর্থ্য অবস্থায় 2 পায়ে হাঁটে, মাঝ বয়সে আবার লাঠির সাহায্য নিয়ে 3 পায়ে হাঁটে। স্ফিংসের এই উত্তর দেওয়ার পর স্ফিংস রাগে গড় করতে করতে মারা যায়। এমনকি এই থিবি রাজ্য, যেটি লেয়াসের রাজ্য, যে লেয়াসকে ইডিপাস কিছুক্ষণ আগে হত্যা করেছে, কিন্তু সে জানে না সে তার বাবাকে হত্যা করেছে। দৈবক্রমে হোক, যেভাবেই হোক, থিবি রাজ্যের রাজা হিসেবে আবির্ভূত হয় ইডিপাস। কারণ এলাকাবাসী তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে, কারণ সে দানব স্ফিংসের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, তাই তার ইডিপাসকে রাজা বানায়। ইডিপাস রাজা হয়েই বিয়ে করে সাবেক রাজা লেয়াসের স্ত্রী জোকাসটাকে, কিন্তু এই জোকাসটাই হলো তার মা। কিন্তু ইডিপাস জানতো না যে সে তার মাকেই বিবাহ করছে। এমনকি সেই মায়ের গর্ভে তার সন্তানও হয়। সেই সন্তান একই সাথে তার সন্তান যেমন, আবার তেমন তার ভাই। স্ফিংসের হাত থেকে থিবি রাজ্য রক্ষা পেলেও ধীরে ধীরে আবার থিবি রাজ্যে বিপর্যয় নেমে আসে। মাঠে ফসল ফলে না, নদী শুকিয়ে যেতে থাকে, নারীর গর্ভে সন্তান আসে না। এরকম ভয়াবহ দুর্যোগে যখন থিবিবাসী অসহ্য, তখন থিবির নাগরিকগণ একত্রিত হয়ে তারা আসে রাজার কাছে, ইডিপাসের কাছে, যে স্ফিংসের হাত থেকে উদ্ধার করেছিল থিবিবাসীকে। আশা করা যায় এই বিপর্যয়ের হাত থেকেও ইডিপাস সকলকে উদ্ধার করবে। ইডিপাসও তার প্রজাদের মঙ্গল চায়, মঙ্গলের জন্য যে কোনো কিছু করতে চায়। সে তার শ্যালক ক্রেয়নকে পাঠায় ডেলফির মন্দিরে, যাতে সেখান থেকে কোনো উপদেশ আসে, দৈববাণী আসে। ক্রেয়ন যখন দৈববাণী নিয়ে আসে, সে বলে এই রাজ্যে রয়েছে আগের রাজা লেয়াসের হত্যাকারী, এমন একজন পাপী ব্যক্তি যে ভয়াবহ পাপ কর্মে নিমজ্জিত আছে। তাকে হত্যা না করা পর্যন্ত এই রাজ্যে কোনো শান্তি আসবে না। ইডিপাসও রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করতে অত্যন্ত হন্যে হয়ে পড়ে। যে কোনো কিছুর বিনিময়ে সে পূর্বতন রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তি দিয়ে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চায়। এই হত্যাকারীকে খুঁজে আনার জন্য সে নিয়ে আসে ত্রিকালদর্শী অন্ধ টিরেসিয়াসকে, যে টিরেসিয়াস অন্ধ হলেও সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই জানে, সবকিছু সম্পর্কে তার ধারণা আছে। রাজা ইডিপাস টিরেসিয়াসের কাছে জানতে চায় কে হত্যা করেছে আগের রাজা লেয়াসকে। টিরেসিয়াস তো সব বুঝতে পারে, বুঝেও সে ইডিপাসকে আসল উত্তর দেয় না। সে নিজেই খুনি লেয়াসের। এজন্যই দেয় না, কারণ নেমে আসতে পারে তার উপর বিপর্যয়। কিন্তু রাজা ইডিপাস অত্যন্ত উত্তেজিত, ক্রোধান্বিত, অহংকারী। যে কোনো মূল্যেই সে টিরেসিয়াসের কাছ থেকে জানতে চায় লেয়াসের হত্যাকারীর নাম। তবুও টিরেসিয়াস যখন বলে না, তখন রাজা ইডিপাস টিরেসিয়াসকে বলে, তুমি অন্ধ, মূর্খ, কিচ্ছু জানো না। তুমি এবং ক্রেয়ন ষড়যন্ত্রকারী, তোমরা রাজ্য দখল করে নিতে চাও।
সেই সময় টিরিসিয়াস উত্তেজিত হয়ে, সে নিজেও ক্রোধান্বিত হয়ে ইডিপাসকে বলে, আপনি সেই ব্যক্তি যে খুন করেছেন আপনার বাবা লেয়াসকে আর বাস করছেন আপনার মা জোকাস্টার সাথে। সেই আপনার বর্তমান স্ত্রী। আপনি সেই পাপী ব্যক্তি যার কারণে রাজ্যে নেমে এসেছে এখন অশান্তি। আপনি স্ফিংসের হাত থেকে যেমন আমাদের রক্ষা করেছিলেন, আবার সেই অহংকারী আপনি আমাদের বিপর্যয়ের মূল কারণ। অতঃপর ধীরে ধীরে নানা ঘটনার মাধ্যমে, নাটকীয়তার মাধ্যমে, দ্বন্দ্বের মাধ্যমে, কাব্যিক সুললিত ছন্দে, যেগুলো সবই ট্র্যাজেডির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রমাণ হতে থাকে। সেই সাবেক দূত মেষপালক তাদেরকে উপস্থিত করে নানা দ্বান্দ্বিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে ইডিপাসের আসল মা বাবা কে। এটাও প্রমাণিত হয় করিন্থের রাজা পলিবাস তার আসল পিতা নন, রানী মেরোপি তার আসল মাতা নন, তারা তাকে পালন করেছিল। আর তার আসল পিতা, সে যাকে হত্যা করেছে, সেই লেয়াস, আর তার মাতা হলো তার বর্তমান স্ত্রী জোকাস্টা। ইডিপাস সত্য জানতে চেয়েছিল, সত্যের মুখোমুখি হতে চেয়েছিল। সত্য জানার জন্য সে অনেক ক্রোধান্বিত হয়েছিল, অহংকারী হয়ে পড়েছিল। কিন্তু তবু টিরিসিয়াস সত্য বলতে চায়নি ইডিপাসের কাছে, কারণ সত্য ভয়ানক। সত্য নেমে আনবে আরো বিপর্যয়। সেই সত্য ইডিপাস জানার পরে সে নিজের শাস্তি নিজেকেই দেয়। সে তার চোখ দুটো তুলে ফেলে আর রাজ্য ত্যাগ করে নির্বাসন গ্রহণ করে। ভিক্ষাবৃত্তি হতে থাকে তার জীবন। অন্ধ হয়ে এক দেহকে সে টেনে নিয়ে যেতে থাকে, যেটা তার পাপের ফল। যদিও ইডিপাস ক্রোধান্বিত, অহংকারী, তার বাবাকে হত্যা করেছে, বিয়ে করেছে তার মাকে, সে ক্রেওন এবং টিরিসিয়াসের সাথে ন্যায় বিচারের জন্য, সত্য জানার জন্য অত্যন্ত দুর্ব্যবহার করেছে, কিন্তু এত কিছুর পেছনে যতটুক না দায়ী ইডিপাস, তার চেয়েও আমরা নাটকে দেখতে পাচ্ছি যে এটা তার ভাগ্যের লিখন, নিয়তির লিখন। দেবতারা আগেই বলে দিয়েছে তার পরিণতি এরকম হবে। যে ভাগ্যের লিখন বা নিয়তির লিখনকে কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। এটাই গ্রিক ট্র্যাজেডির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কিন্তু দর্শকগণ একসময় রাজা ইডিপাসকে অনেক মহৎ হিসাবে আবিষ্কার করে, যে সে স্ফিংসের ধাঁধার উত্তর দিয়েছে, সে অনেক জ্ঞানী। এরপরে ধীরে ধীরে দর্শকগণ ইডিপাসকে আবিষ্কার করে প্রচণ্ড অহংকারী হিসাবে, কারণ সে টিরিসিয়াসের সাথে, ক্রেওনের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। নিজের ক্ষমতা সম্পর্কে, নিজের জ্ঞান সম্পর্কে সে খুব অহংকারী হয়ে পড়েছিল। তখন দর্শক মনে এক ধরনের ইচ্ছে জাগে, এরকম অহংকারী রাজার পতন হলেই বোধ হয় ভালো। তারপর নাটকের শেষ প্রান্তে যখন সফোক্লিস এসে যখন প্রমাণ করলেন এই ইডিপাসে সেই যে তার বাবাকে হত্যা করেছে এবং মাকে বিয়ে করেছে, যখন ইডিপাসের চরম বিপর্যয় নেমে আসে, সে তার চোখ উপড়ে ফেলে, সে সময় দর্শকদের মনে অত্যন্ত ভয়ের জন্ম হয়, আতঙ্কের জন্ম হয়। দর্শক ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ে। আবার অন্ধ ইডিপাস যখন ধীরে ধীরে তার ভুলের জন্য অনুতপ্ত হয়, সে নিজেই তার নিজের শাস্তি প্রদান করে, তখন দর্শক হৃদয়েও এক ধরনের প্রশান্তি নেমে আসে, যে সেটা দেবতা কর্তৃক নির্ধারিতই হোক অথবা মানুষ তার নিজের অহংকারের কারণেই হোক, ভুলের কারণেই হোক, কেউ যদি অতিমাত্রায় আগ্রাসী হয়ে ওঠে, তাহলে তার পতন হবে। সেই বিষয়টা দর্শক জানার পর একটি
কার্যকারণ সূত্র আবিষ্কার করে, এমনকি অন্তরে প্রশান্তি লাভ করে, যেটিকে বলা হয় ক্যাথারসিস বা আত্মপরিশোধন। যা হোক, নানা ঘটনার সমন্বয়ে, দ্বন্দ্বের মাধ্যমে ছন্দবদ্ধভাবে গাম্ভীর্যপূর্ণ ভাষায় রচিত হয়েছে সফোক্লিসের ইডিপাস নাটক। আর নায়কের পরাজয়ের পেছনে মুখ্য ভূমিকা নিয়তি, সব কিছু মিলিয়ে ইডিপাস যথাযথই একটি সার্থক নাটক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা নাটকটি মনোযোগ দিয়ে পড়বে, আরও ভালো করে উপলব্ধি করবে। সবাইকে অনেক ধন্যবাদ।